আপনার সঙ্গে আমার আর সংসার করা হয়ে উঠবে না। যেই সম্পর্ক মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে, সেই সম্পর্ক বয়ে বেড়ানোর মতো শক্তি আমার নেই। আলোর কথা শুনে মাহিনের বুকটা কেঁপে উঠল। মেঘালয়ের অস্থির লাগছে, পুরো শরীর ঘেমে জবজবে, পরনের সাদা শার্টটা ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। সিতারা বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল আলোর দিকে। মিথ্যার ওপরে দাঁড়িয়ে নেই, তোমার আর আমার বন্ধনের একটা পবিত্র নাম আছে। তুমি এখন রেগে আছো আমার ওপর, তুমি ঘরে এসো আমার সঙ্গে, ফ্যানের নিচে বসো, এক গ্লাস পানি খাও। তুমি শান্ত হলে আমি তোমাকে সব খুলে বলবো। প্লিজ আলো, পাগলামি করো না। মেঘালয় আলোর হাত দুটো ধরে মিনতির সুরে বলল। আলো প্রচণ্ড অভিমানী হয়ে মেঘালয়ের চোখের দিকে তাকালো। আলো চোখ দুটো লালচে ধারণ করেছে। মেঘালয়ের বুকটা ব্যথা করছে। আলোকে হারিয়ে ফেলার ভয় তাকে কাবু করে ফেলছে যেন। বিয়ের দিন সকালে যখন তাদের আকদ হলো, তখন মাসফির ফোনে ভিডিও কলে আলোকে কাঁদতে দেখে এসে বলেছিল, সাদি মোবারক মিসেস মিথ্যাবতী, অবশেষে আপনি আমার হলেন। আজ যত কান্না করতে পারেন করুন, বাধা দেব না, কারণ আজ আপনার দিন। আমার বাড়িতে আমার জীবন, আমার ছোট্ট ঘরটায় যেদিন আপনার আগমন হবে, সেদিন আপনার কান্নারা ছুটি নেবে। আই প্রমিস। কোথায় সে প্রতিশ্রুতি? মেঘালয় আজ হেরে গেছে বাজেভাবে। আলোকে সে আগলে রাখতে পারেনি। আজ আলোর চোখের পানির কারণ হয়েছে সে। কতখানি কষ্ট পেয়েছে আলো, যার কারণে বহুদিন আগে বলা কথাগুলো আজ তার মনে পড়েছে অসময়ে। দুই পা এগিয়ে আলোর গালে দুই হাত রেখে মেঘালয় আদুরে সুরে বলল, আমার ওপর অভিমান করো, রাগ করো, চেঁচামেচি করো, আমি রাগ করব না, বিশ্বাস করো। তবুও তুমি আমার সঙ্গে কথা বলো। আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় এসে থাকলে ঝেড়ে ফেলে দাও। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? মেঘালয় একাই কথাগুলো বলে গেল। আলো চুপ করে শুনে গেল। আলোর নীরবতা আজ মেঘালয়কে ভেঙে চুরে দিচ্ছে। শেষমেশ মেঘালয় অসহায়ের মতো পেছনে ফিরে মাহারিনের দিকে তাকালো। মাহারিন মেঘালয়ের দৃষ্টির মানে বুঝতে পারল কি না। মাহারিন তার দৃষ্টি নত করে ফেলল। আলো মেঘালয়ের হাত দুটো সরিয়ে দিল। তারপর দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে দোতলার দিকে রওনা হলো। মেঘালয় দেরি করল না, আলোর পেছনে দৌড়ে চলে গেল। আলো ঘরে ঢুকলো, ওর পেছনে মেঘালয়। রুমের দরজা বন্ধ করার শব্দ শুনে আলো পেছনে ঘুরতে দেখতে পেল মেঘালয়কে। আলো দৃষ্টি ঘুরিয়ে আলমারির কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই মেঘালয় এসে খপ করে আলোর হাত ধরে টান দিল। আলো হুমড়ি খেয়ে পড়ল মেঘালয়ের প্রশস্ত বুকে। তারপর খুব শক্ত করে আলোকে বুকের মাঝে চেপে রাখলো। আলো ছটপট করে মুক্ত হবার জন্য একসময় মেঘালয়ের সঙ্গে শক্তিতে না পেরে মেঘালয়ের বুকে জোরে ধাক্কা দেয়। মেঘালয় খানিকটা সরে গেল তার অবস্থান থেকে। ভীষণ অবাক হলো সে। আলোর আচরণে ভীষণ কষ্ট পেল। যে আলো সবসময় মেঘালয়ের স্পর্শ পাওয়ার জন্য মুখিয়ে থাকতো, তার বুকের সঙ্গে লেপ্টে থাকতো, সেই আলো আজ তাকে নিজ হাতে সরিয়ে দিল। মেঘালয়ের মেল ইগোতে হার্ট করলো ব্যাপারটা। আমার স্পর্শ সহ্য করতে পারছো না তুমি? প্রশ্নটি শুনে মেঘালয়ের মুখের দিকে তাকালো আলো। দুজনের চোখে আজ সমান সমান অভিমানের জন্ম হয়েছে। আলোর দৃষ্টি ঝাপসা হয়ে আসার আগে দৃষ্টি নত করে ফেলল। মেঘালয় পলকহীন চোখে তাকিয়ে আছে আলোর পানে। আলো মেঘালয়ের চোখের দিকে তাকালো না কথাগুলো বলার সময়। মাথা নিচু করে মেঝেতে অনাদারে ওকে থাকা কার্পেটের দিকে তাকিয়ে বলল, আপনি তো কেবল পারেন নানান বাহানায় আমার শরীর ছুঁয়ে দেখতে। আমি আপনার শরীরের ক্ষুধা মেটানোর বস্তু হয়তো। বিয়ের এতগুলো মাসে আমার শরীর ছোঁয়ার মধ্যে আপনার আধিপত্য বিস্তার ছিল। আমাদের সম্পর্কের আর কোথাও আপনার কন্ট্রিবিউট দেখলাম না আমি। শুধু আমি বোধহয় নীরবে নিভৃতে কন্ট্রিবিউট করছি। একজন স্ত্রী যা করার দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি নিজের দায়িত্ব পালন করার জন্য। আলো, কি বলছো তুমি এইসব? মেঘালয় চরম বিস্ময় নিয়ে কথাটি বলল। আলো চোখের পানি হাত দিয়ে মুছে ফেলল। তারপর শুকনো গলায় বলল, যা বলছি সত্যি বলছি। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আপনি আমাকে যেভাবে দেখতে চেয়েছেন আমি নিজেকে ঠিক সেভাবে আপনার সামনে প্রেজেন্ট করেছি। একজন স্ত্রীর দায়িত্বের মাঝে কি এই অংশটা পড়ে না? মেঘালয় ঘোরের মাঝে জবাব চাইল আলোর কাছে। আলোর ভারী কথা মেঘালয়ের মাথায় ঢুকছে না। আলো চুপ করে আছে। হয়তো সামনে আরও কিছু বলার আছে তার। সময় নিচ্ছে কথাগুলো সাজিয়ে উপস্থাপন করার জন্য।
অবশ্যই, কিন্তু আপনি কখনোই আমার দিকটা ভেবে দেখেননি ডাক্তার সাহেব। আপনি কেবল স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছেন। আলো দম ছাড়ল, যেন সে হাঁপিয়ে উঠেছে। মেঘালয়ের কথা বলার শক্তি ফুরিয়ে আসছে আলোর কথাগুলো শোনার পর থেকে। তবু আর সাহস সঞ্চয় করে আলোর কথাগুলো মন দিয়ে শুনবে বলে সিদ্ধান্ত নিল সে। আপনার সঙ্গে বিয়ে হবার পর থেকে আপনার পছন্দের রঙের শাড়ি কাপড় আমাকে পরিধান করতে হয়েছে। আমাকে এই রঙে নয়, অন্য রঙে মানাবে। এভাবে চুল বাঁধলে বেটার লাগবে, অন্যভাবে নয়। আপনার কিছু কিছু কথায় অপ্রকাশিতভাবে আমার গায়ের রং নিয়ে আপনার হতাশা আমাকে বারবার ভেঙে চুরে দিয়েছে। যে আমি লাল গোলাপের প্রতি আসক্ত, সেই আপনার জন্য আমি কাঠগোলাপের প্রতি অভ্যস্ত হলাম। আপনি বাচ্চা নিতে চাননি, পিল এনে দিয়েছেন, কিন্তু আমি গাধা অন্যের কথা শুনে প্রেগনেন্ট হলাম। আমার দিকের আত্মীয়রা হয়তো আমার ভবিষ্যতের প্রেডিকশন করেছিল। তারা বারবার বলতো, একটা বাচ্চা এলে সব ঠিক হয়ে যাবে, একটা বাচ্চা তোর কোল জুড়ে এলে তোর হাজার দোষ মাফ হয়ে যাবে। আমিও তাদের কথায় বাচ্চা নিলাম, কিন্তু ওপরওয়ালার পরিকল্পনা বুঝি ভিন্ন ছিল। আমার বাচ্চাটা চলে গেল আমাকে ছেড়ে। এতটুকু বলে থেমে গেল আলো। গলা শুকিয়ে আসছে তার। এত কথা কখনো একসঙ্গে বলেছে বলে তার মনে পড়ছে না। তার জীবনে কখনো এত এত অভিযোগ জমা হয়নি। এই যে এত অভিযোগ কার নামে? তার ডাক্তার সাহেবের প্রতি এত অভিযোগ একদিনে জমা হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা জমে যেমন সুউচ্চ পাহাড়ে পরিণত হয়, মেঘালয়ের প্রতি তার ক্ষুদ্র ক্ষুদ্র অভিযোগ আজ পাহাড় সমান পরিণত হয়েছে। মেঘালয় শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এত এত অভিযোগ তার নামে কবে জমা হলো? সেই সময় নিয়ে ভাবতে বসেছে। কথা বলার ফাঁকে আলো সময় নিয়েছে। সেই সময়ে সে নিজেও ভাবতে বসেছে তার ওপর আরোপ করা অভিযোগগুলো নিয়ে। তানিয়া ভাবি যেদিন মরে গেল, সেদিন আমি মরে যেতাম যদি না আমার আম্মা আমাকে হসপিটালে নিতেন। সেদিন আপনাকে কল দিলেন আম্মা, আমার শারীরিক অবস্থার কথা আপনাকে জানালেন। আপনি ফিরে আসার কথা বলেও ফিরে এলেন না, হয়তো আমার থেকেও। সেদিন মাসফি ভাইয়ার সন্তান আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেদিন আমার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। আমার বৃদ্ধা আম্মা এবং জেসমিন আপা আমাকে কোনো মতে বুকে জড়িয়ে একটা সিএনজি ডেকে তাতে করে আমাকে হসপিটালে নিয়ে গেল। আরে সিএনজিতে যখন আমি পা তুলে উঠতে গিয়েছিলাম না, তখন মনে হয়েছিল আমার শরীরের নিম্নভাগে কী যেন ছিঁড়ে আসছিল। আমার স্বামীর দামি গাড়ি সেদিন আমার এবং আমার অনাগত সন্তানের জন্য বরাদ্দ ছিল না। সেদিন আমার খিঁচুনি আমাকে যতটা কাবু করতে পারেনি, ততটা আমার সন্তানের নড়াচড়া আমাকে কাবু করেছে। সেদিন আমার ছটপটানি কি আমার পুচকো সোনাটা টের পেয়েছিল? হয়তো মায়ের কষ্ট সে টের পেয়েছিল। মায়ের সকল কষ্টের অবসান ঘটিয়ে সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে চলে গেল তার মাকে শান্তি দিয়ে। আমার সেই ভয়ঙ্কর খিঁচুনি এখন কোথায় আছে? আমার ভয়ঙ্কর ব্লাড প্রেশার এখন কোথায় আছে? আমার বাচ্চাটাকে গিলে খাওয়ার পর সব পালিয়ে গেছে আমার শরীর থেকে। আমাকে গিলে ফেললো না কেন? আমাকে রেখে গেছে কেন? হাহাকার করার জন্য। জন্মের পর থেকে জন্মদাত্রীর জন্য হাহাকার করে বড় হয়েছি। এরপর বাবাকে হারিয়ে তার জন্য আমার হাহাকার শুরু হলো। বাবার জন্য হাহাকার মিটে যাওয়ার আগে সন্তানটা বেইমানের মতো চলে গেল। আরে যাবি যখন, তখন আমার গর্ভে এসে জায়গা নিয়েছিলি কেন? আমি তো অপূর্ণতায় ঘেরা মানুষ। আমাকে পূর্ণতা দেওয়ার লোভ দেখিয়ে শূন্য করে চলে গেলি কেন? আলোর চোখ দিয়ে জল বের হলো না, কিন্তু মেঘালয়ের চোখ জোড়া আজ অশ্রুসিক্ত। তবে কি সেদিন একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসাবে তার দায়িত্ব ভাটা পড়েছিল? সে তার দায়িত্ব পালন করতে পারেনি। আলো খাটের ওপরে গিয়ে বসলো। সি সেকশনের ধকল এখনও সে কাটিয়ে উঠতে পারেনি। একজন মা হতে যতটা কষ্ট অনুভব করতে হয়, সে তো ঠিক ততটুকু কষ্ট অনুভব করেছে, অথচ মা হতে গিয়েও হতে পারল না। দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করে, আজ যদি আমার বাচ্চাটা থাকতো, তাহলে তো আমাকে দুটো কথা বলতে সবাই হেজিটেট করতো। হয়তো বাচ্চার খাতিরে আমার দোষগুণ নিয়ে বিচার সভা বসলেও বিচার কার্য সম্পূর্ণ হতো না। সৃষ্টিকর্তা আসলেই বোধহয় চায়নি আমি কারো করুণার পাত্রী হয়ে এই বাড়িতে থাকি, আপনার সংসারে আপনার নামের বউ হয়ে থাকি। বিয়ে নামক একটা পবিত্র বন্ধনের নাম আমাদের দুজনকে একই সুতোয় বাঁধতে পারলেও মন এবং মানসিকভাবে বাঁধতে পারেনি। মেঘালয়ের শ্বাস আটকে আসার উপক্রম। কি শুনছেন?
এসব? কার জন্য মেঘালয় এত এত স্যাক্রিফাইস করলো আলোর কমফোর্টের ভেতরে? সে কখনো অনুপ্রবেশ করেনি। আলো যা চেয়েছে তাই দিয়েছে। আলোকে সময় দিয়েছে যাতে সে তাকে বুঝতে পারে। স্বামী হিসেবে এতটুকু চাওয়া কি তার অপরাধ? নিজের স্ত্রীকে পছন্দের রঙে দেখতে চাওয়া অপরাধ, নাকি লাল গোলাপের বদলে কাঠগোলাপ খোপায় গুজে দেওয়া অপরাধের? অপ্রাপ্তবয়স্ক স্ত্রী যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই জন্য যদি পিল এনে দেওয়া অপরাধের হয়, তাহলে তো সে মস্ত বড় অপরাধী। আলো এত স্বার্থপর, সে ভুল সব কিছু দেখতে পেয়েছে। দেখতে পায়নি মেঘালয়ের যত্নের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাকে। তোমার ভাষ্যমতে তোমার আর আমার মাঝে অলিখিত এক শারীরিক সম্পর্কে যুক্তি হয়েছিল গত 9 মাস 10 দিনের সংসারে। তাহলে তোমার আর আমার মাঝে কিছু গড়ে ওঠেনি? তোমার প্রতি আমার নেওয়া যত্ন, আদর, তোমার হাজারটা দোষ ভুলকে অগ্রাহ্য করে তোমার পক্ষে থাকা, রাত বিরেতে তোমার সন্তানের জন্য হাহাকার করার সময় আমার বুকে এসে তোমার ঠাঁই নেওয়া, সবই কি তবে সাময়িক আবেগের বশে করা ভুল ছিল? মেঘালয়ের প্রশ্নের জবাব নেই আলোর কাছে। একজন স্বামী যদি তার স্ত্রীকে মুখ ফুটে একবারও ভালোবাসি শব্দটা না বলে, তাহলে কি স্ত্রী আগ বাড়িয়ে বলবে আপনাকে ভালোবাসি? অন্য স্ত্রীরা হয়তো তাদের স্বামীকে বলতে পারে, কিন্তু আলো যে বলতে পারবে না। যেই স্বামীকে লুকিয়ে চুরিয়ে দেখতে হয়, যেই স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে বের হলে মানুষের বাঁকা চাহনির সম্মুখীন হতে হয়, যেই স্বামীর পাশে দাঁড়ালে হীনমান্যতায় ভুগতে হয়, যেই স্বামী নিজের স্ত্রীকে শুধুই শয্যা সঙ্গিনী ভাবে, অন্তত সেই স্বামীকে সে নিজ থেকে ভালোবাসি বলার মতো ভুল করবে না। মেঘালয় আর তার সম্পর্কটা 8-10টা সম্পর্কের মতো নয়। তাদের সম্পর্কটা জটিল সমীকরণ। মেঘালয় এবং আলো কখনোই একই পথের পথিক হবার কথা ছিল না, কিন্তু পৃথিবীর করা কোনো এক ভুলের কারণে তাদের দুজনের প্রণয় হলো অকারণে। চুপ করে আছো কেন? জবাব দাও। একজন আদর্শ স্বামী তার স্ত্রীর জন্য যা কিছু করে। আমি মেঘালয় ইমতিয়াজ আহমেদ আমার স্ত্রী তামান্না ইসলাম আলোর জন্য আমি তাই করেছি। আমার ধর্মে আমার স্ত্রীকে সম্মান দিতে বলে, আমি দিয়েছি। আমার ধর্মে স্ত্রীর দোষ ত্রুটিকে উপেক্ষা করতে বলে, আমি উপেক্ষা করেছি। আমার স্ত্রীর সকল ইচ্ছা অনিচ্ছাকে আমি গুরুত্ব দিয়েছি। ভালোবাসতে পেরেছেন, অথচ ধর্মে স্ত্রীকে আগে ভালোবাসার কথা বলা হয়েছে। আলো বিছানা ছাড়ে মেঘালয়ের সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্নটি করল। মেঘালয় আলোর চোখের দিকে তাকালো। নিবিড় নজরে আলোর চোখের তারায় নিজেকে খুঁজে ফেরার বৃথা চেষ্টা করলো। আজ একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আলো কি তাকে ভালোবেসেছে? নিজের মনের কথা বলার আগে শুধু একবার আলোর মনের খবর নেওয়া জরুরি। সে শতভাগ নিশ্চিত আলো তাকে ভালোবেসে ফেলেছে। আজ কেন যেন বড্ড লোভ জাগলো মনে আলোর মুখে ভালোবাসি শব্দটা শোনার জন্য। আমার কথা বাদ দাও তো মিথ্যাবতী, তুমি নিজের অনুভূতির সম্পর্কে বলো। ডাক্তার সাহেবকে ভালোবাসতে পেরেছ? তার মায়ায় নিজেকে জড়িয়ে নিতে পেরেছ? সেদিন না বললে আমার মাঝে তোমার অস্তিত্বকে খুঁজে বেড়াও? আলো মেঘালয়ের কাছ থেকে দৃষ্টি সরিয়ে খোলা বারান্দার দিকে তাকালো। বাইরে আজ প্রচণ্ড ঝড় হবে। তীব্র ঝড়ে আজ বিশাল কোনো গাছের ডালপালা ভেঙে আছড়ে পড়বে ভূমিতে। সেই ডালপালায় অতি যত্নে বাসা বাঁধা কোনো এক পাখিটা আশ্রয়স্থল হারাবে। আজ বহুদিন পর আলোর বুকের হাহাকার মিটে গেল। মেঘালয়ের মিছে ভালোবাসার মিথ্যা ভাবনা থেকে আজ সে স্বেচ্ছায় মুক্তি নিল। মেঘালয় তাকে কোনোদিনও ভালোবাসেনি। যদি ভালোবাসত তাহলে নির্দ্বিধায় বলে ফেলতো তার মনের কথা। এত এত অভিযোগ সে তোমাকে ভালোবাসি বাক্যটি বলে মিটিয়ে ফেলতো। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো। অতি সুদর্শন পুরুষটার সঙ্গে তার বিগত 9 মাস 10 দিনের সংসারে কখনো এভাবে তাকে তাকিয়ে দেখা হয়নি। বড্ড ভয় হতো, অসম্মান হবার ভয় হতো। অপাত্রে ভালোবাসা দান করার কথা ভাবতে বসলে বুক কেঁপে উঠত। আজ আর সেই ভয় নেই। মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে বলল, মাসফি ডাক্তারকে বিদায় দিয়ে কবরস্থানে চলে গিয়েছিল। তানিয়ার কবর জিয়ারত শেষ করার পর মেঘালয়ের ছেলের কবরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তারপর সেখান থেকে বাড়ির পথে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর দেখল ড্রয়িং রুমে মাহারিন মাথায় হাত দিয়ে বসে আছে। সিতারা বেগম মাহারিনের পাশেই সোফায় বসে আছে। ইনায়া বেলি ফুলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আলোর এখন কি অবস্থা?
জ্ঞান ফিরেছে? মাসফির কণ্ঠস্বর পেয়ে মাথা উঁচু করে তাকালো মাহারিন। মাহারিনের রক্তাভ ভেজা চোখ জোড়া দেখে আঁতকে উঠল মাসফি। মাহারিন উঠে এসে মাসফির সামনে দাঁড়িয়ে মাসফির গালে ঠাস করে চড় লাগিয়ে দিল। মাসফি গালে হাত দিয়ে দাঁড়িয়ে বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার মায়ের দিকে। সিতারা বেগম লজ্জা এইটুকুন হয়ে গেলেন। কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে কে জানে। ইনায়া আতঙ্কিত হয়ে বেলিফুলকে শক্ত করে বুকের মধ্যে আঁকড়ে ধরে। কি এমন করেছিস তুই? তানিয়া কেন বাচ্চা পেটে নিয়ে বিষ খেলো? সবার মায়া কাটিয়ে কেন মৃত্যুকে সাদরে সজ্ঞানে গ্রহণ করলো? আমার সঙ্গে তুই ভারতে বসে থেকে বাংলাদেশে কি এমন কলকাঠি নাড়লি যে তোদের মধ্যে দূরত্ব এতটা হলো? মাসফি অবাক হয়ে তাকিয়ে রইল তার মায়ের দিকে। তার মায়ের কথার মানে বুঝতে পারছে না। ইনায়ার দিকে তাকালো, কিন্তু ইনায়া মাথা নিচু করে ফেলেছে। কি বলছো তুমি এসব? তানিয়া বিষ খেতে যাবে কেন? ও তো সিঁড়ি থেকে মিথ্যা বলেছে তোর শালি সাহেবা। মৃত্যু যেই কারণে হোক না, সত্যিটা একবারও জানাতে পারলো না আমাদের। আমার বাড়ি না এটা, এই বাড়ি এখন নাট্যমঞ্চ হয়ে গেছে। তোর বাপ মরে গিয়ে শান্তিতে আছে, আমাকে রেখে গেছে তার সুপুত্রদের ঝামেলা ঘাড়ে নিয়ে দিন কাটিয়ে দেওয়ার জন্য। মাসফি ইনায়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। মাহারিন গিয়ে ইনায়ার কোল থেকে বেলিফুলকে কোলে তুলে নিল। এমন সময় বাড়ির বাইরে গাড়ি থেমে যাওয়ার শব্দ শোনা গেল। ইতিমধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করেছে তানিয়ার বাবা মা। ইনায়া বাবা মাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দৌড়ে গিয়ে তার মাকে একপাশে জড়িয়ে ধরল। মেয়ের গালে এক হাত রেখে তানিয়ার মা বলল, চোখ লাল হয়ে আছে কেন? আরে পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আপনার মেয়ের কূটনীতির সঙ্গে আপনিও কি সংযুক্ত আছেন বেয়ান? মাহারিনের কথা শুনে তানিয়ার মা সুফিয়া বিস্মিত হয়ে তাকিয়ে রইল। ইনায়ের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বেয়ান কি বলছে? ইনায়া চুপ করে রইল। মাসফি সোফায় বসে পড়ল, মাথা ঘুরছে তার। সিতারা বেগমের দিকে মাসফি তাকালো। আন্টি আপনি তো কিছু বলুন, কি হচ্ছে এখানে? আলো কোথায় আছে? সিতারা বেগম ধীরে সুস্থে সবটা খুলে বলল মাসফিকে। সবটা জানার পর মাসফি ইনায়ার দিকে তাকালো। মাসফির এখন কেমন বোধ করা উচিত যে স্ত্রী বেঁচে থাকতে সজ্ঞানে কখনো স্বামীকে সম্মান দেয়নি, ভালোবাসাকে বারবার অগ্রাহ্য করেছে। আবার সেই স্ত্রী মৃত্যুর দিন অস্বাভাবিকভাবে তাকে চোখে হারালো, নিজ থেকে ভালোবাসা দিতে চাইল। ঠিক সেই দিনই বলা নেই কওয়া নেই তার স্ত্রী মরে গেল। মৃত্যুর কারণ কি ছিল? সিঁড়ি থেকে পড়ে যাওয়া, তারপর হার্ট অ্যাটাক। এতটুকু তো সে জানে, কিন্তু আজ জানতে পারল তার স্ত্রী সুসাইড করেছে। এখন তার কি করা উচিত? স্ত্রীর বিয়োগের আসল কারণ জানার পর দুঃখ শোক নিয়ে মাতামাতি করা উচিত, নাকি একজন অবলা নিরীহ মেয়ের কপালে লাগা কলঙ্কের দাগ মুছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করা উচিত? তানিয়ার মৃত্যুর কারণ নিয়ে কারচুপির করার পেছনে ইনায়ার মোটিভ কী? আলোর সঙ্গে জড়িয়ে এমন কুরুচিপূর্ণ বিতর্কিত ব্যাপার নিয়ে এতগুলো মানুষের সামনে আলোকে হেনস্থা করার কারণ কি? ইনায়ার দিকে কটমট করে তাকালো মাসফি। সুফিয়া ইনায়ার ডান বাহু শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই আর তোর বোনটা হচ্ছিস হাড় বজ্জাত। কি হয়েছিল বল, নয়তো থাপড়িয়ে গাল লাল করে ফেলবো। ভুলেও মিথ্যা বলবি না, যা সত্য তাই বলবি, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সুফিয়ার বলা শেষের বাক্যে সত্য মিথ্যার মাঝে অবিশ্বাসের সুর মিশেছিল। আপা যখন পোল্যান্ডে ছিল তখন আপার সঙ্গে ফোন কলে কথা হয় আমার। আপা কথার ছলে একদিন মাসফি ভাইয়ার সঙ্গে তার বনিবনা না হওয়ার ব্যাপারটা আমাকে জানালো। সমাধানও চায় আমার কাছে। আমি অবিবাহিত মানুষ, তাকে কি সমাধান দেব? এরই মাঝে একদিন খবর শুনলাম আপা প্রেগনেন্ট। খবরটা জানার পর সে কি খুশি হলাম আমি। ভাবলাম এবার বুঝি আপা এবং মাসফি ভাইয়ার সংসারটা জমবে। আপাকে আমি বারবার জোর দিয়ে বলতে থাকি, আপা তুমি বাংলাদেশে ফিরে এসো। ভাইয়ার আশেপাশে থাকলে তোমরা দুজনে খুব বেশিক্ষণ রেগে থাকতে পারবে না একে অপরের প্রতি। আপা রাজি হলো, বাংলাদেশে ফিরে এলো। আপা দেশে আসার কদিন পর ভাইয়া মাহারিন আন্টিকে নিয়ে ইন্ডিয়ায় চলে গেল। আপা ধীরে ধীরে কেমন যেন হয়ে যাচ্ছিল। জানতে চাইলে বলতে চাইতো না। আপার মলিন মুখখানা দেখলে আমি টের পেতাম আমার আপা ভালো নেই। এতটুকু বলে ইনায়া দম নিল। মাসফির দিকে তাকিয়ে বলল,
আপার মন খারাপের কারণ আপনি খুব ভালো করে জানতেন ভাইয়া। মাসফি ইনায়ার কথা শুনে বুকটা কেঁপে উঠল। হ্যাঁ কিংবা না শব্দের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে আছে মাসফি। ইনায়ার কাছ থেকে সবটা জানা জরুরি এখন, তারপর না হয় 2-2-এ 4 মিলিয়ে যাবে। মাহারিন আন্টি এবং মাসফি ভাইয়া দেশে ফেরার খবর শুনে সবচেয়ে খুশি হয়েছিল আপা। গত 5 বছরের নড়বড়ে সংসারটাকে এবার গুছিয়ে রাখার অদম্য আগ্রহ আপাকে ক্ষণে ক্ষণে আনন্দিত করে তুলেছিল। কিন্তু মাসফি ভাইয়া আমার আপার সেই আনন্দ গলা টিপে মেরে ফেলেছিল অজান্তেই। ইনায়া কথাগুলো শেষ করলো। মাহারিনের সামনে তানিয়ার মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, মেসেঞ্জার চেক করুন আন্টি, সব উত্তর এখানে আছে। মাহারিন মোবাইল হাতে নিয়ে চেক করলো। আগাগোড়া সব মেসেজ পড়ার পর মাহারিনের হাত কাঁপছে। মাসফি খুব স্বাভাবিকভাবে বসে আছে, যেন এই ব্যাপারটা সে আগে থেকে জানতো। মাহারিন এবার মোবাইল বাড়িয়ে দিল সুফিয়ার সামনে। সুফিয়া মেসেজগুলো পড়লেন, তারপর বিস্ময় ভরা সুরে মাসফিকে উদ্দেশ্য করে বললেন, এসব কি মাসফি, শেষমেশ পরকিয়া? মাসফি যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। থুতনির ওপর এক হাত রেখে বলল, আপনার মেয়ে ফেক আইডি খুলে আমার সঙ্গে অপরিচিত সেজে প্রেম করতে চেয়েছিল। আমি যখন ভারতে ছিলাম ঠিক তখন এই ঘটনার সূত্রপাত হয়েছিল। তানিয়া ভেবেছিল আমি ওকে চিনতে পারবো না, কিন্তু তানিয়া হয়তো ভুলে গিয়েছিল ওর সেই ফেক আইডি আমার ফ্রেন্ড লিস্টে আগে থেকেই ছিল এবং নামটাও আমি জানতাম, কারণ বিয়ের আগে আমাদের প্রেমের সময় এই আইডি দিয়ে সে আমাকে পরীক্ষা করত আমি তার প্রতি কতটা লয়াল তা জানার জন্য। বিয়ের পর আমি তানিয়ার কাজিন ওহির কাছ থেকে ব্যাপারটা জানতে পারি। তানিয়া আইডির নাম বদলে ফেলেছিল ঠিকই, কিন্তু ইউজার নেম বদলাতে পারেনি হয়তো। তাই তানিয়া যেদিন আমাকে প্রথমবার মেসেজ করলো ওই আইডি থেকে, আমি সেই দিনই প্রোফাইল চেক করে বুঝতে পারলাম ওটা আর কেউ নয়, আমার সন্দেহবাতিক বউ তানিয়া। সে আমাকে মেসেজে নানানভাবে ইঙ্গিত করে তার সঙ্গে প্রেম করার জন্য। জবাবে আমি বলতাম আমার স্ত্রী আছে, কয়েকদিন পর আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে। এইসব জানার পরও মেসেজ করত, তাও আমি আপনার সঙ্গে প্রেমে জড়াতে রাজি। আমি হাসতাম ওর মেসেজ দেখলে। আমাকে ফাঁদে ফেলার জন্য তার কি উদ্ভট আয়োজন। আজকালকার যুগে একটা অচেনা মেয়ে শুধু ছেলের প্রপিক প্রেমে পড়বে কেন? যেখানে ফ্যামিলি স্ট্যাটাস, টাকা পয়সা অনেকখানি ম্যাটার করে, সেখানে আমি নিজেকে বিবাহিত মানুষ বলে পরিচয় দিয়েছি, তাও মেনে নিয়েছে, কারণ আমাকে ফাঁদে ফেলতে হবে যে। দিন দিন ওর পাগলামি বাড়তে থাকলো। আমি যদি তানিয়ার সাথে রাতে কল করে কথা বলতে চাইতাম, তখন তানিয়া কল কেটে দিত ঘুমিয়ে যাওয়ার মিথ্যে বাহানা দেখিয়ে। পরক্ষণে ওর ফেক আইডি দিয়ে আমাকে মেসেজ করত। দিন দিন ওর পাগলামি বাড়তে থাকলো। আমি আর মা ফিরে এলাম বাংলাদেশে ফিরে আসার পর তানিয়ার হাবসাব দেখে বুঝতে পারলাম ওর মানসিক পরিবর্তন হয়েছে অনেক। আগের তানিয়া এবং এখনকার তানিয়ার মধ্যে বিস্তর ফারাক। তানিয়ার অপ্রকাশ্য ভালোবাসা প্রকাশ্যে আনার জন্য আমি মুখের ওপর নকল দুঃখ ঝুলিয়ে রাখতাম। তানিয়া তার শেষ চালটা চাললো সেদিন মিলাদের দিন দুপুরে আমাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার মিনিট 15 পর ওর ফেক আইডি থেকে আমাকে মেসেজ করে বলল, আমাকে বিয়ে করবেন? আমি ভীষণ মজা পেলাম। ভাবলাম নিজের বিয়ে করা বউয়ের কাছ থেকে সেকেন্ড টাইম প্রপোজাল পেলাম, মন্দ নয়। আমি তানিয়াকে জ্বালানোর জন্য বললাম, এতদিন আপনার সাথে কথা বললাম, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব চলার মাঝে কখন যে আপনার মায়ায় জড়িয়ে গেলাম। আমি আপনাকে বিয়ে করব, আপনার সঙ্গে আমি আজই দেখা করব। আপনি আজ সন্ধ্যায় কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে আসবেন তো আপনি? আমি অপেক্ষায় থাকব। এই একটা মেসেজ যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আমি যদি একবার টের পেতাম তাহলে আমি মজা করা দুঃসাহস দেখাতাম না। আমি তো শুধুই চেয়েছিলাম তানিয়াকে সারপ্রাইজ দিতে, যে সারপ্রাইজটা হতো তানিয়ার জীবনে অবিস্মরণীয় স্মৃতি। কিন্তু যাকে ঘিরে ছিল আমার সব আয়োজন, সে যে আমার জীবনে সে স্মৃতি হয়ে যাবে আমি জানতাম না। পাগলিটা আমার ওপর বিশ্বাস হারিয়ে ফেলল, নিজের ভালোবাসার ওপর বিশ্বাস হারিয়ে ফেলল। কথাগুলো বলতে বলতে মাসফির চোখের জল গড়িয়ে পড়ল।
উপস্থিত সবার চোখে জল। একটা মস্করা তাদের ওপর যে কতটুকু ভারী পড়ল। সুফিয়া বুক চাপড়ে কাঁদতে শুরু করলেন। ইনায়া চোখের জল মুছে মাসফির উদ্দেশ্যে বলল, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর আলো আপার সামনে বসেছিলাম। আপা আপনাকে নিয়ে আমাদের সঙ্গে গল্প করছিল। এমন সময় আপার মোবাইলে মেসেজ এলো। মেসেজ আসার পর আপাকে অস্থির দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করতে আপা মলিন হেসে জবাব দিয়েছিল, পুরুষ মানুষ এক নারীতে আসক্ত হয় না রে, পুরুষকে বাবা হওয়ার অনুভূতি অনুভব করানোর জন্য। নারীরা মা হয়, মা হওয়ার সে কি মিষ্টি যন্ত্রণা অনুভব করে, পুরুষ কি সেই মিষ্টি যন্ত্রণা অনুভব করতে পারে? একজন মা যতটা দেহ ক্ষয় করে সন্তানকে দুনিয়ার মুখ দেখায়, স্যাক্রিফাইস করে, পুরুষরা কি তা পারে? আমি আর আলো আপার কথার মানে বুঝতে পারিনি। একটু পরই আপা শুধু বলল, আমি দোতলা থেকে আসছি। আপা চলে গেল। আপা ঘর থেকে চলে যাওয়ার পর আলো বেরিয়ে গেল। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর যখন দেখলাম আপা এবং আলো ফিরে আসছে না, তখন আমি রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখলাম মাসফি ভাইয়া আলোর সামনে গোলাপ ফুল বাড়িয়ে রেখেছে। আলো হাসি মুখে ফুলটা হাতে নিল। এতটুকু দৃশ্য আমার যে কেন সহ্য হলো না কে জানে। আমি দ্রুত চলে গেলাম দোতলায়। সেখানে গিয়ে দেখলাম আপা নেই। আমি আবারও নিচে গেলাম। মাহারিন আন্টির ঘরে চেক করে দেখলাম, সেখানেও আপা নেই। দোতলায় গিয়ে দেখলাম আলো আপাকে কি যেন বলছে। আলো আমাকে দেখে বলল, ভাবি কি যেন খেয়েছে। আমি আপার সামনে গিয়ে কিছু প্রশ্ন করার আগেই আমাকে দেখে আপা বলল যে সে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছে। আমি আর আলো মিলে আপাকে বোঝাতে লাগলাম, মাসফি ভাইয়া ভীষণ ভালো মানুষ। তখন আপা আমাকে বলল, সে আমাকে কোনোদিনও ভালোবাসেনি, সে আমাকে ভুলে অন্য নারীর ওপর আসক্ত হয়েছে। আপার কথাগুলো আমি সম্পূর্ণ উপেক্ষা করে নিচে দৌড়ে গেলাম মাহারিন আন্টিকে ডাকার জন্য। আন্টিকে ডেকে সিঁড়ির কাছে আসতে না আসতেই অঘটন ঘটে গেল। আপা পা পিছলে পড়ে গেল। চোখের সামনে এত কিছু হুট করে হয়ে গেল যে আমি শুধু দেখেই গেলাম। আপা আমার হাতটা ধরে যখন বলল, খবরদার মাসফি যেন আমাকে স্পর্শ না করে ইনায়া, আমি তখনই বুঝতে পারলাম মাসফি ভাইয়ার ওপর আমার আপার এত অভিমান। অভিযোগ কেন? হয়তো আলোর সঙ্গে মাসফি। ইনায়া কথা বন্ধ করে চোখের পানি মুছল। তারপর মাহারিনের দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, তারপর তো আপা চলে গেল। শুধুমাত্র আপার দেহটা যেন কাটাছেঁড়া না করা হয়, সেই জন্য আমি ডাক্তারের সঙ্গে চুক্তি করে আপার লাশ অক্ষত রাখি। কারণ আপা বেঁচে থাকতে তার দেহে কোনো আঁচড়ের দাগ পছন্দ করতো না। যদিও বেলি ফুলের জন্য শেষমেশ আপার লাশটাকে কাটাছেঁড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি সত্যি হয়তো অনেক খারাপ একটা মেয়ে, কিন্তু খারাপ বোন নয়। আমার আপার জানাজা যেন হয়, আমি সেই জন্য মৃত্যুর আসল কারণ লুকিয়ে রেখেছি। ইনায়া চুপ হয়ে গেল। বুকের মধ্যে চেপে রাখা কথাগুলো বলে যেন আজ তার হালকা লাগছে ভীষণ। মাসফি সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ইনায়াকে উদ্দেশ্য করে বলল, আমার সঙ্গে আলোকে জড়িয়ে নোংরা কথা বলতে তোমার মুখে বাঁধলো না? অস্বীকার করতে পারবেন আপনি আলোকে সেদিন ফুল দেননি? দিয়েছি আলোকে, তবে তানিয়ার খোপায় গুজে দেওয়ার জন্য। তুমি সাধারণ একটা দৃশ্য দেখে তুমি কত বড় একটা নোংরা দৃশ্যপট তোমার মস্তিষ্কে সাজিয়ে ফেলেছ ভেবে দেখেছ? ইনায়া মাথা নিচু করে ফেলেছে। সেই সঙ্গে মাহারিন দীর্ঘ শ্বাস ফেলে বেলিফুলকে বুকে জড়িয়ে চুপ করে বসে রইল। ইনায়ার কথা শুনে ঘটনার যাচাই বাছাই না করে আলোকে আদালতের ন্যায় কাঠগড়ায় কোনো প্রমাণ ছাড়াই দোষী সাব্যস্ত করা উচিত হয়নি। সুফিয়া বেগম সব জানার পর থম মেরে বসে আছেন। মেয়ের মৃত্যুশোক ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু গত 1 মাস 10 দিনে নিজেকে কিছুটা সামলে উঠেছিলেন। কিন্তু আজ মূল ঘটনা জানার পর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মেয়েটা এত জেদি, একরোখা, নিজের প্রতি অবজেক্ট ছিল। যেই মেয়ে ছোটবেলায় রেগে গেলে নিজের হাতে কামড় দিত, সেই মেয়ে যে বড় হয়ে এমন আত্মঘাতী হবে, এমন ভাবনা কেন তাদের মাথায় এলো না? এমন সাজানো গোছানো সংসার, ফুটফুটে একটা বাচ্চা, স্বামীকে রেখে সে আত্মহত্যার পথ বেছে নেয়। আরে পাগল মেয়ে, তোর স্বামী যদি পরকীয়া করে থাকে তাহলে কার সঙ্গে করেছে? তোর সঙ্গেই তো করেছে। সুফিয়া আর ভাবতে পারছে না। মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লেন। মাসফির বুকটা কাঁপছে। সবার সামনে থেকে ধীরে ধীরে সে সরে গেল। নিজের ঘরটায় গিয়ে ঢুকলো। বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। তারপর চোখ বন্ধ করে রয়ে চোখের কার্নিশ বেয়ে অঝোর ধারায় চোখের জল গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছিল। প্রেম চলাকালীন সময়ে
তানিয়া একবার মজার ছলে বলেছিল, যেদিন শুনবো তুমি আমার না, আমি সেদিন সজ্ঞানে মৃত্যুকে গ্রহণ করব। মাসফি তানিয়ার ডান হাতটা ধরে বুকের বাঁ পাশের ওপর তানিয়ার হাত রেখে সেদিন বলেছিল, এই হৃদয়ে যতদিন রক্ত সঞ্চালন থাকবে ঠিক ততদিন তুমি এই হৃদয়ে থাকবে। এখানে অন্য কারো হস্তক্ষেপের অবকাশ নেই। মাসফি তো কালের পরিক্রমায় ভুলে গিয়েছিল সেই ওয়াদা, সেই স্মৃতি, সেই মুহূর্ত। কিন্তু তানিয়া তো মনে রেখেছিল মৃত্যুর আগ পর্যন্ত। তাকে যদি এতই ভালোবাসতো তবে প্রকাশ করতো না কেন? কেন সে মিছে খেলায় জড়িয়ে গেল? তানিয়া কি একটিবার নিজেকে বোঝাতে পারেনি মাসফি যাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে সে আর কে নয়, সে নিজেই। অভিমান করে বাপের বাড়ি চলে যেত, নয়তো মাসফিকে অন্য উপায়ে শাস্তি দিত। কিন্তু নিজেকে শেষ করে ফেলার মতো নিকৃষ্ট অপরাধ কেন সে করতে গেল? বেঁচে থাকতে ভালোবাসা প্রমাণ যে করেনি, সে কেন মরে গিয়ে ভালোবাসা প্রমাণ করতে চাইল? বেঁচে থেকে প্রমাণ করত সে কতটা মাসফিকে ভালোবাসতো। না, আমি আপনাকে ভালোবাসতে পারিনি। আপনাকে বিয়ে করার কি কম অপরাধ মনে করেছেন? সেখানে আপনাকে ভালোবাসবো আমি? এখন আমার অপরাধ বোধ অনুভব যেন আকাশ ছোঁয়া হয়ে গেছে। আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারল না। মেঘালয়ের পায়ের পাতার ওপর দৃষ্টি রেখে সে প্রশ্নের জবাব দিল। মেঘালয়ের হৃৎপিণ্ড কেঁপে উঠল। বুকের মধ্যে ফাঁকা ফাঁকা এক অচেনা অনুভব। ওই যে পাখি যখন খাঁচা ছেড়ে চলে যায়, খাঁচা তখন শূন্যতায় অনাদারে পড়ে থাকে, ঠিক তেমনি অনুভব হচ্ছে তার হৃদয়ে। আলোর কাছ থেকে 2 কদম পিছিয়ে গেল সে। পেছনে ফিরে 2 হাত দিয়ে নিজের চুলগুলো শক্ত করে চেপে ধরল। আঙুলের চাপে মনে হচ্ছিল যেন চুলগুলো ছিঁড়ে হাতের মুঠোয় চলে আসবে। শ্বাস প্রশ্বাসের তীব্র ওঠানামা তাকে অস্থির করে তুলছে। পেছনে ফিরল, আলোর মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পেলে না তুমি মিথ্যাবতী? মেঘালয়ের কথায় আলোর মাঝে হেলদোল হলো না। মেঘালয়ের মুখের দিকে ভুল করেও তাকালো না। চোর যখন চুরি করে অথবা মিথ্যাবাদী মানুষ যখন মিথ্যা বলে তখন কিন্তু সে নজর মেলাতে পারে না। আলোর বেলায় হয়তো সেই একই কারণ ঘটেছে। মেঘালয় খপ করে বিছানায় বসে পড়ল। 2 হাতের কনুই ভাঁজ করে 2 অরুর ওপরে রাখল। তারপর হাত দুটোর ওপর থুতনি ঠেকিয়ে চুপ করে বসে রইল। ভালো লাগছে না কিছু। এত কিছু যে হলো সেখানে তার কি দোষ? মাকে সে বরাবরই ভালোবাসে। ছোটবেলা থেকে মায়ের কাছে সকল আবদার করেছে। বড়বেলায় এসে মনে হয়েছে আলোর ব্যাপারটা যদি কখনো জানতে পারে তাহলে তার মা মেনে নেবে। কিন্তু আলোকে শুরু থেকে ভালোবেসে ভালোভাবে রাখার চেষ্টা করেছে। কিন্তু হঠাৎ কোন এক কালবৈশাখী ঝড় এসে তাকে গুঁড়িয়ে দিয়ে গেল। আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না। তাকে দেওয়া মেঘালয়ের মিথ্যাবতী নামটা আজ যথার্থ সম্মান পেয়েছে। আলমারি খুলে তার বাবার বাড়ি থেকে দেওয়া গহনা, শাড়ি, 3 পিস এবং তার সার্টিফিকেটগুলো নিয়ে একটা লাগেজে গুছিয়ে রাখলো। লাগেজের চেন টানার শব্দ শুনে মেঘালয় অসহায়ের মতো তাকালো আলোর দিকে। আলো তার পরনের কানে দুলজোড়া, গলার চেন, হাতের চুড়ি খুলে এনে মেঘালয়ের হাতের সামনে বাড়িয়ে ধরল। মেঘালয় আলোর হাতটা সরিয়ে দিয়ে বলল, পাগলামি বাদ দাও আলো। মন খারাপ থাকলে বাপের বাড়ি থেকে ঘুরে এসো। আর এগুলো খুলে এনে আমার সামনে রাখার মানে কি? মেঘালয়ের সামনে আর থাকা যাবে না। আলোর ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মানুষটাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারছে না, অথচ তাকে ছেড়ে চলে যাবার পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। এত এত কথা বলতে পারে মানুষটা, অথচ আলোকে একবার মুখ ফুটে বলে ভালোবাসি বলতে পারে না। এবার নিজের প্রতি প্রচণ্ড বিতৃষ্ণা জাগে। ডাক্তার সাহেব তাকে কখনো ভালোবাসেনি। এত মায়া, এত যত্ন হয়তো করুণার বহিঃপ্রকাশ ছিল। তার মতো একজন নারীকে এক ঘরে এক বিছানায় জায়গা দেওয়া যায়, কিন্তু মনের অলিন্দে জায়গা দেওয়া যায় না। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। বিছানার ওপর মেঘালয়ের পাশে গহনাগুলো রেখে বলল, কারণ এগুলো আপনার দেওয়া। আমার দেওয়া বলেই কি রেখে যেতে হবে? আমার দেওয়া অনেক কিছুই তো তুমি সঙ্গে করে বয়ে বেড়াচ্ছ, সেগুলো ফেরত দিয়ে যাও তাহলে। মেঘালয় উঠে দাঁড়ালো। আলোর ডান হাতটা ধরে কাছে টেনে কথাগুলো বলল। আলো মেঘালয়ের চোখের দিকে তাকিয়ে হাত ছোটাতে গিয়ে বলল, আপনার দেওয়া কোনো কিছু আমি নিচ্ছি না। যা দিয়েছেন সব রেখে যাচ্ছি, আলমারিতে রাখা আছে সব। আমার তোমাকে দেওয়া আদরগুলো ফেরত দিয়ে যাও তবে।